চলুন না সিদ্ধান্ত ভাইয়া, আমি আপনাকে অনেক আদর করব। মানে আমি তোকে আদর করব না, কারণ তুই ছোট। ফিসফিস কথার আওয়াজ পেয়ে নিচের রুম হতে বেরিয়ে ঈশা দেখে তিথি ওই বেশ ব্যাকুলতা নিয়ে সিদ্ধান্তকে প্রশ্ন করছে। তুমি কি আমাকে বিয়ে করবা? তিথির কথায় ঈশা অবাক হয়নি, কারণ এটাই প্রথম নয়। তবে সরাসরি বিয়ের প্রস্তাবে ঈশার কাছেও কেমন জানি লাগছে। সিদ্ধার্থ হয়তো অবাক হয়েছে তিথির কথায়, তবুও বেশ গম্ভীর স্বরে উত্তরপাত করে। না। সিদ্ধার্থের কথায় ঈশার মুখে আচমকা এক চিলতে হাসি ফুটে উঠল। পরক্ষণেই আবার ঈশা ওনাদের কথায় মনোযোগ দিতেই তিথি বলে উঠল। সিদ্ধান্ত ভাইয়া, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোর যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারিস। সিদ্ধার্থ কথাটা বলা মাত্রই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায়, আর তিথি ওখানেই ঠায় দাঁড়িয়ে রয়। তিথি আপুর চোখে বেদনাদায়ক অশ্রু আর মুখে হতাশার চিহ্ন। কিছুক্ষণ তিথি দাঁড়িয়ে থাকতে দেখে ঈশাও উল্টো ঘুরে নিজের ঘরে চলে যায়। চলুন আগে আমার পরিচয় দিয়ে ফেলি। আমি ঈশা, ইন্টার পাশের পর মেডিকেলে এক্সাম দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে চান্স হয়নি। তিথি আপু আমার মেজো খালামণির বড় মেয়ে, আমার কয়েক দিনের বড়। আপুও আমার সাথেই অ্যাডমিশন দিয়েছে, তবে আমার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আপু ঠিকই চান্স পেয়ে দেখিয়েছে। তিথি আপুর একটা অভ্যেস আছে, আমাকে হিংসে করা। লেখাপড়া থেকে শুরু করে আমার প্রতিটি জিনিসেই আপু হিংসা করে এসেছে, এমনকি সিদ্ধার্থ ভাইকেও নিয়েও। সিদ্ধার্থ ভাইয়া তিনি হলেন আমার বড় খালামণির একমাত্র ছেলে, লেখাপড়ায় বেশ ভালো, তবে তার গার্লফ্রেন্ডের অভাব নেই। একসাথে 3-4টে গার্লফ্রেন্ড সামলানোর ক্ষমতা তার আছে। তার গার্লফ্রেন্ডগুলোর প্রতি যে উনি সিরিয়াস নন সেটা বোঝাই যায়। সিদ্ধার্থ ভাইয়া যেমন দেখতে সুন্দর তেমনি ওনার ব্যবহার। তিথি আপু সিদ্ধার্থ ভাইয়াকে ভীষণ ভালোবাসে সেই ছোট্ট থেকে। আজ পর্যন্ত অনেক কিছুই করেছি সিদ্ধার্থ ভাইয়ার জন্য, বিভিন্নভাবে সিদ্ধার্থ ভাইয়ার মন পাওয়ার চেষ্টা করেছে, তবুও তিথি আপু সিদ্ধার্থ ভাইয়ার মনে জায়গা করে নিতে পারেনি। পরিবারের সবার কাছে এখন তিথি আপু বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সিদ্ধার্থ ভাইয়াকে ভালোবাসার কারণে। তিথি আপুর জন্য ভীষণ কষ্ট হচ্ছে, তবে সিদ্ধার্থ ভাইয়াকে যে আমি কাউকে দিতে পারবো না। সিদ্ধার্থ ভাইয়ার জন্য আমিও স্বার্থপর। তিথি আপুর মতো আমিও ছোট থেকে সিদ্ধার্থ ভাইয়াকে ভালোবেসে এসেছি। তিথি আপু অনেক সুন্দর আর ভদ্র একটা মেয়ে। তিথি আপুকে রিজেক্ট করার মতো কোনো কারণ আমার চোখে পড়ে না। তিথি আপু যেভাবে সিদ্ধার্থ ভাইয়াকে বারবার প্রপোজ করেছে, বারবার সিদ্ধার্থ ভাইয়ার জন্য মরতে গিয়েছে, এরপরও সিদ্ধার্থ ভাইয়া কেন তিথি আপুকে মেনে নেয় না বুঝি না। এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না। তিথি আপু সিদ্ধার্থ ভাইয়াকে ভীষণ ভালোবাসে। আপুর পিছনে অনেক ছেলে ঘুরলেও আপু কখনো কোনো ছেলের সাথে রিলেশনেও যায়নি, লয়াল ছিল। তবুও সিদ্ধার্থ ভাইয়া আপুকে ভালোবাসেনি। নিজের রুমে অনেকক্ষণ পায়চারি করে রুম থেকে বেরিয়ে গেলাম সোজা সিদ্ধার্থ ভাইয়ার রুমে। ওনার রুমের সামনে আসতেই হার্টবিট বেড়ে গেল। কি অদ্ভুত এক মায়া ওনার প্রতি আমার। দুই বোন একজনকে ভালোবাসি। ঈশা তিথির কষ্ট সহ্য করতে পারছে না বলেই সিদ্ধার্থের কাছে আসে। দরজায় নক করে ঈশা বলল, ভাইয়া আসবো? অপর প্রান্ত থেকে উত্তর এলো। আয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে ঈশা। সিদ্ধান্ত টেবিলে বসে কম্পিউটারে কাজ করছে। কিছুটা জড়তা নিয়ে প্রশ্ন করল ঈশা। তুমি কি ব্যস্ত সিদ্ধান্ত ভাইয়া? না, কি হয়েছে বল। না কিছু না। তাহলে কেন এসেছিস? আমার কি এই রুমে আসা বারণ আছে নাকি? তুই কেন এসেছিস সেটা বল। আমি চান্স পাইনি বলে তুমি আমাকে ইগনোর করছো সিদ্ধান্ত ভাইয়া? এখানে চান্স পাওয়া না পাওয়ার প্রশ্ন আসে কিভাবে ঈশা? কি হলো, উত্তর দে। তোমার সাথে একটা কথা ছিল। বল। তুমি তিথি আপুকে বিয়ে করে নাও। কথাটা শেষ করতেই ঈশার দিকে সিদ্ধার্থ ঘাড় ঘুরিয়ে দৃষ্টিপাত করে। সিদ্ধার্থের দৃষ্টিপাতে ঈশার চক্ষু অবনত হয়ে যায় আপনা আপনি। অতঃপর চেয়ার ছেড়ে সিদ্ধান্ত ঈশার দিকে এগিয়ে এসে বেশ ক্রোধিত কণ্ঠে বলে, আমি কাকে বিয়ে করব না করব সেটা কি তুই ঠিক করবি? তিথি আপু তোমাকে ভীষণ ভালোবাসে। তো? তুমি ওনাকে কেন বিয়ে করবে না? আপু তো দেখতে সুন্দর। তো? ভার্সিটিতেও চান্স পাইছে। হুম। আপু কত কিছু পারে, রান্না করতে পারে, সেলাই করতে পারে, কত ধরনের কাজ করতে পারে। তোমার ওনাকে বিয়ে করতে সমস্যা কোথায়? রূপবতী আর গুণবতী হলেই ভালো মানুষ হওয়া যায় না। আপু তো খারাপ না সিদ্ধান্ত ভাইয়া।
ভালো হলে মনে হিংসা থাকতো না। তিথিকে আমি কখনো ভালোবাসিনি, আর ওকে নিয়ে কিছু ভাবিও নি। সুতরাং বিয়ের প্রসঙ্গ আসেই না। আপু যে এত কিছু করলো তোমার জন্য, কেন করলো? আমি কি বলেছি ওকে এসব করতে? তুমি কি তোমার ওইসব গার্লফ্রেন্ডের জন্য আপুকে মেনে নিচ্ছ না? যদি তোর এটাই মনে হয় তাহলে তাই, আর ওগুলো তো ভাব দেখাতে গার্লফ্রেন্ড। তাহলে তিথি আপুকে মেনে নিতে সমস্যা কোথায়? আচ্ছা, তুমি কি কখনো কারো ভালোবাসা বোঝো না সিদ্ধান্ত ভাইয়া? তুমি কি চাও বলো তো? এত স্বার্থপর কেন তুমি? কারোর কথা কি ভাবতে পারো না? কি বলতে চাইছিস তুই? আমি কি কারো কথা ভাবি না? না। তোর বোন বাদে আমার মাথায় সবার কথাই থাকে। আমার কথা ভাবো তুমি? ভাবি বলেই তিথিকে কাঁদতে হয়। সিদ্ধান্তের কথায় এতক্ষণে মাথা তুলে ঈশা ওনার দিকে তাকিয়ে আছে। সিদ্ধান্ত এক নেশাক্ত চোখে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা ওনার চোখের এই ভাষা বোঝার ক্ষমতাধর নয়, বারবার শুকনো ঢোক গিলছে। সিদ্ধান্ত এক পা করে ঈশার দিকে এগিয়ে এসে ঈশার গালে আলতো করে হাত রাখে। কঠোর আচরণ হতে হঠাৎই এমন কোমল আচরণ ঈশার বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। সিদ্ধান্তের এমন নরম স্পর্শে ঈশা কেঁপে উঠল। ভীষণ কোমল আবেগজড়িত কণ্ঠে সিদ্ধান্ত বলল, তুই কোথাও চান্স পেলে বা না পেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার ঈশার ছেলে, আর আমার ঈশাই থাকবে। এমন নয় যে আমি ডক্টর ঈশাকে ভালোবাসবো। আমি তো শুধু ঈশাকে ভালোবাসবো। ঈশার ক্যারিয়ার আমার ভালোবাসায় কোনো প্রভাব ফেলবে না, বুঝলি তুই? সিদ্ধান্তের কথায় ঈশা শুধুমাত্র মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এই প্রথম সিদ্ধান্ত ঈশাকে এভাবে বলল। সিদ্ধান্ত আজ নিজের মুখেই ভালোবাসার কথা স্বীকার করল। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে ঈশার। ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া সত্যি বড় ভাগ্যের ব্যাপার। কোনো মতে সিদ্ধান্তের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে ঈশা। এত খুশি আগে কখনো লাগেনি তার। সিদ্ধার্থ ভাইয়া সত্যি আমাকে ভালোবাসে। আজ আমার খুশি আকাশ সমপরিমাণ। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। কথাগুলো আপন মনে ভাবছে ঈশা। হঠাৎ করে খুশির মধ্যে তিথির কথা মনে পড়তেই ঈশার হাসি মিলিয়ে যায়। ঈশা আপন মনে ভাবছে, আপুর ভালোবাসা কেড়ে নেব কিভাবে? আমার মতো তো আপুরও অধিকার আছে ভালোবাসা পাওয়ার। কিন্তু কি করব এখন আমি? নিজের ভালোবাসার মানুষকে কি করে অন্য কারো হাতে তুলে দিই? তিথি আপুর একমাত্র হিংসের কারণ আমি। আমার পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে আমার সিদ্ধার্থ ভাইয়া পর্যন্ত সব কিছুতেই আমার ভালো রেজাল্ট আমাকে মেডিকেলের একটা সিট এনে দিতে পারেনি। তবে তিথি আপুর রাবি এবং গুচ্ছতে ঠিকই চান্স পেয়েছে। আমার মতো আপুর এসএসসি আর এইচএসএসসিতে গোল্ডেন A+ না থাকলেও আমার প্রতি হিংসা আর সিদ্ধার্থ ভাইয়ার মন পাওয়ার প্রচেষ্টায় আপু আজ ঠিকই চান্স পেয়েছে। আর সত্যি আজ উনি নিজেই প্রকাশ করলেন উনি আমাকে ভালোবাসে। কিন্তু এটা যদি তিথি আপু জানতে পারে তাহলে আপুর আরও বেশি কষ্ট হবে। কথাটা ভেবেই ঈশার নিজেকে এত অসহায় লাগছে যা বলে বোঝাতে পারবে না সে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই ঈশার ছোট বোন ঐশী এসে বলে, তিথি আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না ঈশা আপু, উনি কোথাও মনে হয় চলে গেছে। কথাটা শোনা মাত্রই বুকের ভেতর কেঁপে উঠল ঈশার। আপু আবার কোনো পাগলামি না করে বসে। বাড়ির সবাই উঠানে হইচই করছে। ঈশা উদ্বিগ্নতা নিয়ে জিজ্ঞেস করল, পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? জানি না, সকাল থেকে তিথি আপুকে কেউ দেখেনি। মেজু খালামণি কান্নাকাটি করছে। তুমি চলো তাড়াতাড়ি। এই শোন, সিদ্ধান্ত ভাইয়া কোথায় রে? উনিও বাইরে? উনি কি কিছু জানেন? মনে হয় না। চল তো দেখি। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে উঠানে এসে ঈশা দেখল সবাই চিন্তিত। সিদ্ধার্থ উঠানের এক পাশ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আর চোখে একবার তাকাতেই আবার চোখ নামিয়ে নিল ঈশা। ঈশা আপন মনে বলছে তিথি আপু কোথায় গেল। প্রতিবার নানু বাড়ি আসিয়ার এই তিথি আপু একটা না একটা ঝামেলা করেই বসে। আপুর জন্য সব সময় ঝামেলা হয়। আর উনি যা করে সব কিছুই সিদ্ধার্থ ভাইয়ার জন্য। আজ না জানি আবার কি করবে। তিথি আপুকে যদি সিদ্ধার্থ ভাইয়া মেনে নিত তাহলে এত ঝামেলা হতো না। লাগবে না আমার এত ভালোবাসা। আমার অনুভূতি আমার কাছেই থাক। তবুও একটু শান্তি পেত সবাই। রোজ রোজ এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি। কথাটা ভাবতেই ঈশা আস্তে আস্তে সিদ্ধার্থ ভাইয়ার পাশে চলে যায়। সবার ব্যস্ততার মাঝে মিনমিনে জিজ্ঞাসা করল, তিথি আপু কোথায়? তুমি আবার কি করেছো?
তোর বোন কোথায় তা আমি কি করে জানবো? আমি কি দায়িত্ব নিয়ে রেখেছি? দায়িত্ব নিলে তো আর এত ঝামেলা হয় না। যত সমস্যা তুমি ক্রিয়েট করো সিদ্ধান্ত ভাইয়া। ঈশা, আমাকে না ধমকে তিথি আপুকে। কথা শেষ হওয়ার আগেই ঐশী এসে বলে। ওইদিকে দেখ। ঐশীর কথার সিদ্ধার্থ আর ঈশা দুজনেই সামনে তাকাতেই তাদের চক্ষু বেরিয়ে আসার উপক্রম। তিথির পরনে লাল বেনারসি, মাথায় লাল দোপাট্টা, গায়ে গহনা। আর তিথির পাশে এই গ্রামের সবচেয়ে বকাটে ছেলে আবির। তিথিকে এভাবে দেখে সকলেরই ইশারা মতো অবস্থা। সবাই যেন আকাশ থেকে পড়েছে। ঈশা হন্তদন্ত হয়ে তিথির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তিথি আপু এসব কি? তুমি এমন সেজেছো কেন? আর এই ছেলেটা তোমার সাথে কেন? ও আমার জামাই। কি? আমি বিয়ে করে নিয়েছি। আশা করি এতে কারো কিছু আসে যায় না। সিদ্ধার্থের দিকে তাকিয়ে কথাটা বলে তিথি। তিথি কথাই বাড়ির সকলে যেমন রেগে গিয়েছে তেমনি অবাক হয়েছে। ইশারা মেচো খালু সকলের সামনে তিথির গালে হাত তুলেছে। অনেক ঝামেলার পর তিথিকে নিয়ে মেচো খালামণি নিজেদের বাড়িতে চলে যান। সন্ধ্যায় বাড়ির ছাদে ঐশী আর ঈশা তিথির এমন কাণ্ডের কথাই আলোচনা করছিল। তখনই সুক্তা গিয়ে ঈশার পাশে বসে ঈশাকে জড়িয়ে ধরে বলে, কি করছো এখানে? ও সুপ্তা, না রে কিছু করছি না। তোমাদের কি মন খারাপ? তিথি আপুর জন্য খারাপ লাগছে। বাদ দাও তো, ভালোই হয়েছে বিয়ে করে দিয়েছে। সুপ্তা, তিথি আপু অনেক সিনক্রেট করেছে, ভালোই হয়েছে বিয়ে করে নিয়েছে। এখন আমি তোমাকে আমার ভাবি বানাবো। কিন্তু সুপ্তা, তিথি আপু সিদ্ধান্ত ভাইয়ের ওপর জেদ করে বিয়ে করেছে। করুক, তাতে আমার ভাইয়ের কিছু যায় আসে না। কিন্তু ঈশা আপু, তুমি না একটু বেশি ভাবো। ও কি তোমার কথা ভাবে? তোমাকে ছোট করে আসে সব সময়। সবাই জানে তিথি আপু তোমাকে হিংসে করে, তোমার খারাপ চায়। আর তুমি? ও এমন করলে কি আমাকেও এমন করতে হবে? তোমাকে তো এই জন্যেই এত ভালো লাগে। মা, ঈশা আপু। সুপ্তা কথা শেষ হতে না হতেই বড় খালামণির ডাক আসে। তিনজনই খালামণির ডাকে নিচে এলো। কিন্তু নিচে নামতেই বড় খালামণি এসে ঈশাকে ধরে সিদ্ধার্থ ভাইয়ার পাশে দাঁড়িয়ে দিয়ে বলল, আমি এইভাবে তোদের দুটিকে পাশাপাশি দেখতে চাই। ঈশা, আমার ছেলের বউ হবি? বড় খালামণির কথায় ঈশার হার্টবিট যেমন বেড়ে যায় তেমনই অবাকের চরম পর্যায়ে ঈশা। বাড়ির সকলেই এখানে উপস্থিত, কেউ কোনো কথা বলছে না। সবাই যেন ঈশার উত্তরপাতের অপেক্ষায় রয়েছে। সুপ্তির কথা শেষে ঈশার মা বলল, ঈশা, আমরা সবাই চাই সিদ্ধান্তের সাথে তোর বিয়ে দিতে। তোর কি সিদ্ধান্তকে বিয়ে করতে আপত্তি আছে? ঈশা একটা শান্তির শ্বাস ফেলল। এতক্ষণে যে ভয়টুকু ছিল সেটাও পালিয়ে গেল তার। আম্মুও রাজি। সিদ্ধার্থ ভাইয়ের সাথে বিয়েটা যেন এক কল্পনা ছিল, যা আজ সত্যি হতে চলেছে। আপন মনে কথাটা ভাবল ঈশা। ঈশা মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশার নীরবতা দেখে সিদ্ধার্থ বলে ওঠে, নীরবতা সম্মতির লক্ষণ। সিদ্ধার্থের কথায় সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আর ঈশা তো লজ্জায় মরে যাচ্ছে। চোখ খিচ ধরে বন্ধ করে মাথা অবনত করে রইল সে। খালামণি এসে একটা আংটি সিদ্ধার্থ ভাইয়ার হাতে দিয়ে বলে, ঈশাকে পরিয়ে দে সিদ্ধার্থ। খালামণির কথায় সাথে সাথে মাথা তুলে ঈশা বলল, খালামণি, আমি এখন বিয়ে করতে চাই না। আমি আগে লেখাপড়া শেষ করি, তারপর। এখন আংটিটা পরে রাখ, বিয়ে তোর ইচ্ছে মতোই হবে। সিদ্ধার্থ সব বলেছে আমাকে। খালামণির কথা শুনে আরো বেশি চমকে যায় ঈশা। চমকিত নয়নে সিদ্ধার্থের দিকে তাকাতেই ডেভিল হাসি দিয়ে চোখ টিপ মারে সিদ্ধার্থ। সাথে সাথে চোখ নামিয়ে নিল ঈশা। অতঃপর সিদ্ধার্থ ঈশার হাতটা নিয়ে আংটি পরিয়ে দিয়ে বলে, বায়না করে রাখলাম তোকে। ঈশা কিছু বলতে পারল না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। ভালোবাসা বড় অদ্ভুত উপন্যাস, যা কোথা থেকে শুরু বা শেষ করে কোন দিকে মোড় নেবে বলা মুশকিল। ভালো থাকুক ভালোবাসা। সিদ্ধার্থ আর ঈশার জন্য সবাই দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সব সময় টিকে থাকে।